আজকে আমরা আলোচনা করছি ক্লাস 10 ভূগোল বইয়ের ভারত অধ্যায়ের যে জল সম্পর্কিত টপিকটি রয়েছে সেখানে ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে। ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব এই বিষয়টার উপর আজকে প্রথমে আলোচনা করা হচ্ছে। ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ সহ বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ভৌমজল গুরুত্বপূর্ণ মিষ্টি জলের উৎস। আমরা যে জল পান করি তা হলো মিষ্টি জল বা স্বাদু জল। এই জলের প্রধান উৎসই হলো ভৌমজল অর্থাৎ ভূগর্ভের জল। ক্রমাগত হারে এটি তুলে ফেলার জন্য ভাণ্ডারটি ধীরে ধীরে কমেছে। ভৌমজল বা ভূগর্ভের জল ক্রমাগত তুলে ফেলা হচ্ছে নিচ থেকে অর্থাৎ ভূগর্ভ থেকে, যার জন্যে এই ভাণ্ডারটা কমছে অর্থাৎ ভৌমজলের পরিমাণ কমে আসছে। ভারতের 70% অঞ্চলেই ভৌমজল এখন সংকটময় এবং 30% অঞ্চলে এটি চরম সংকটে পৌঁছেছে। এই যে ভৌমজল বা ভূগর্ভের জল, যাকে স্বাদু জল বলা যায়, এই জল ভারতের 70% অঞ্চলেই ভৌমজল এখন সংকটের মধ্যে রয়েছে এবং সমস্যায় জর্জরিত। অর্থাৎ এই জলের স্তর নিচে নেমে যাচ্ছে এবং কমে যাচ্ছে। 30% অঞ্চলে চরম সংকটে পৌঁছেছে। এই যে সংকট, সেটি আরও খারাপ অবস্থায় রয়েছে 30% অঞ্চলে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফল। ভৌমজল বা ভূগর্ভের জল অতিরিক্ত ব্যবহার করার ফলে কি কি ক্ষতি হচ্ছে? 1 নম্বর যে ক্ষতিটি, জলস্তরের অবনমন, অর্থাৎ ভৌমজল বা ভূগর্ভের জলের স্তরের আরও নিচের দিকে চলে যাওয়া, অর্থাৎ জলস্তর নেমে যাচ্ছে। অতিরিক্ত ভৌমজল ব্যবহারে কূপ ও নলকূপ অনেক স্থানে শুকিয়ে যায়। গ্রীষ্মকালে আমাদের রাজ্যের অনেক স্থানে নলকূপে জল পাওয়া যায় না। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে যেটা হচ্ছে যে জলস্তরের অবনমন। প্রচুর পরিমাণে ভৌমজল ব্যবহার করার জন্যে বা মাটির নিচ থেকে তুলে ফেলার জন্য কূপ ও নলকূপ অনেক স্থানে শুকিয়ে যায়, অর্থাৎ কূপ ও নলকূপে আর জল থাকে না। গ্রীষ্মকালে আমাদের রাজ্যের অনেক স্থানে নলকূপে জল পাওয়া যায় না, জলের স্তর এতটাই নিচে নেমে যায় তো বা কমে আসে, যার জন্য কি হয়, অতিরিক্ত ভৌমজল তুলে ফেলার ফলে গ্রীষ্মকালে আমাদের রাজ্যের অনেক স্থানে নলকূপে জল পাওয়া যায় না। দ্বিতীয় যে সমস্যাটি, সেটি হলো খরচ বৃদ্ধি। জলস্তর নেমে যাওয়ায় কূপ ও নলকূপকে আরও গভীরে প্রথিত করতে হয় বলে খরচও বাড়ে। যেহেতু ভৌমজল বা ভূগর্ভের জল অতিরিক্ত ব্যবহার করার ফলে মাটির নিচের জলের পরিমাণ কমে আসে এবং জলস্তর আরও নিচের দিকে নেমে যায়, তাই যে নলকূপ ও কূপের মাধ্যমে আমরা জল তুলে থাকি, তো তাকে যদি আরও মাটির গভীরে প্রবেশ করাতে হয়, তাহলে কিন্তু তার জন্যে একটি খরচ আরও বেড়ে যায়। এটি হলো খরচ বৃদ্ধি। এই খরচ বৃদ্ধির বিষয়টি চলে আসলো ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল হিসাবে। 3 নম্বর, পৃষ্ঠ জলের পরিমাণ হ্রাস। ভৌমজলের ভাণ্ডার কমেছে বলে পৃষ্ঠ জলের অনেকটা অংশ চুইয়ে ভিতরে ঢুকছে। এতে পৃষ্ঠ জলের পরিমাণ কমছে। ভৌমজলের ভাণ্ডার কমছে, যার জন্যে আশেপাশের জল তো চুইয়ে ভিতরে ঢুকছে। এতে পৃষ্ঠ জলের পরিমাণ কমছে, অর্থাৎ উপরের যে জল সেই জলের পরিমাণও কমছে। ভূমিধস। বেশ কয়েকটি স্থানে ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে, মাঝে মাঝে ধস নেমে দুর্ঘটনা ঘটে। এই যে ভূমিধসের ব্যাপারটি ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফলের মধ্যে চলে আসলো। ভূমিধস ব্যাপারটা হচ্ছে, অনেক জায়গায় কি হয়, ভৌমজলের ভাণ্ডার কমে যাচ্ছে, ভৌমজল অতিরিক্ত তুলে ফেলা হচ্ছে, যার জন্য ভৌমজলের পরিমাণ কমে যাচ্ছে বা জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এতে কি হচ্ছে, উপরের ভূমি ধসে যাচ্ছে, বসে যাচ্ছে। তো এর ফলে কিন্তু এই যে ভূমি ধস হচ্ছে, এটা বেশি হলে দুর্ঘটনা ঘটতে পারে। 5 নম্বর যে কারণটি, মৃত্তিকার লবণতা বৃদ্ধি। কৃষিতে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়েছে। কৃষিতে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়েছে। অতিরিক্ত ভৌমজল কৃষিতে যখন ব্যবহার করা হচ্ছে, তার ফলে কি হয়, কৃষি জমি লবণাক্ত হয়ে যায়, অর্থাৎ কৃষি জমিতে লবণের পরিমাণ কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর, ভৌমজলের সংকট। শহরাঞ্চলগুলিতে ভৌমজল চরম সংকটে পৌঁছেছে। কলকাতায় এই সমস্যা প্রকট।
এই যে ভৌমজলের সংকট, ভৌমজল অতিরিক্ত পরিমাণে তুলে ফেলার ফলে মাটির নিচের জলের স্তর আরও নিচে চলে যাচ্ছে, আমরা এটা জেনে নিলাম। তো এবার শহরাঞ্চলগুলোতে এই সমস্যা আরও ভয়াবহ আকার নিচ্ছে। কলকাতায় এই সমস্যা আরও বিরাট একটি সমস্যা, সেটাই বলা হচ্ছে দূষণ। অতিরিক্ত ব্যবহারে ভৌমজল দূষিত হয়ে পড়ছে। অতিরিক্ত ব্যবহার করার ফলে ভৌমজল অতিরিক্ত পরিমাণে তুলে ফেলার জন্য কি হচ্ছে, ভৌমজলটা দূষিত হচ্ছে, অর্থাৎ বিষাক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ কিন্তু আলোচনা করে জেনে নিলাম যে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফল। ভৌমজল অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে কি ক্ষতিগুলি হচ্ছে বা কি কুপ্রভাব রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আলোচনা বুঝতে পেরেছো। তোমরা ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফলগুলো পড়ে রেডি করে নিও। এবার আমরা আলোচনা করছি এই যে জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে। জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি, এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করছি। জল সংরক্ষণের গুরুত্ব। পৃথিবীতে জলের সংকট ক্রমশ বেড়েই চলেছে। জলসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা সত্যি ভুল, এটা হবে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ আকার নেবে। তাই জল সংরক্ষণ অত্যন্ত জরুরি। দূষণ থেকে জলকে রক্ষা, জলের সুষম বন্টন, ভৌমজলের যথাযথ ব্যবহার, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জলসেচের আধুনিক পদ্ধতির ব্যবহার, বনভূমি বৃদ্ধি প্রভৃতির মাধ্যমে জল সংরক্ষণ করা যায়। এই যে জল সংরক্ষণের বিষয়টি যেটি বলা হচ্ছে, যে জল সংরক্ষণের পদ্ধতি, জল সংরক্ষণ কিভাবে করা যেতে পারে, জল সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি। জল সংরক্ষণের গুরুত্ব কি, আগে আমরা এটাই জানবো। জল সংরক্ষণের গুরুত্ব হলো দূষণ থেকে জলকে রক্ষা। জল সংরক্ষণ করতে পারলে দূষণের হাত থেকে জলকে রক্ষা করা যাবে। জলের সুষম বন্টন, অর্থাৎ জলকে ঠিকঠাক ভাবে সংরক্ষিত করা যাবে এবং প্রয়োজন অনুসারে তাকে ব্যবহার করা যাবে। ভৌমজলের যথাযথ ব্যবহার করা যাবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা অতিরিক্ত হারে যে বৃদ্ধি তা আটকাতে হবে। জলসেচের আধুনিক পদ্ধতি ব্যবহার করতে হবে। বনভূমি বৃদ্ধি করতে হবে। এর মাধ্যমেই জল সংরক্ষণ করা যায়। বনভূমি কিন্তু জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে জল সংরক্ষণের গুরুত্বগুলো, অবশ্যই জল সংরক্ষণের গুরুত্বগুলো একটু তোমরা পড়ে নেবে। এবার আমরা জল সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করছি। শহর ও গ্রামাঞ্চলে জল সংরক্ষণের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। শহরাঞ্চলে জল সংরক্ষণের জন্য কী ব্যবস্থা রয়েছে? আবাসন প্রকল্পগুলিতে ছাদের জল আবাসনের মধ্যে নির্মিত বড় জলাশয়ে ধরে রেখে ভূগর্ভে প্রেরণ করা যায়। বড় বড় যে আবাসনগুলো, ফ্ল্যাটগুলো রয়েছে, বিল্ডিং কমপ্লেক্সগুলো রয়েছে শহরাঞ্চলে, সেখানে ছাদের মধ্যে কি করা হয়, একটি বড় জলাশয়ে সেই জলগুলো রেখে ভূগর্ভে পাঠানো হয়। দ্বিতীয়ত, আবাসনের জল ধরে রেখে শোধনের মাধ্যমে ব্যবহার করা যায়। আবাসনের ছাদে জল সংরক্ষণ করে বা বৃষ্টির জল সংরক্ষণ করে সেগুলোকে শোধন করে ব্যবহার করা যায়। শহরাঞ্চলে নোংরা জল শোধনের মাধ্যমে পুনঃব্যবহার করা সম্ভব। শহরাঞ্চলে যেটা করা হয়, দূষিত জলকে শোধন করার পর সেটি বিশুদ্ধ করে তাকে পুনরায় ব্যবহার করা যায়। তাহলে শহরাঞ্চলে জল সংরক্ষণের পদ্ধতিগুলো তোমাদের বুঝিয়ে দিলাম। এবার গ্রামাঞ্চলে জল সংরক্ষণ কীভাবে করা যেতে পারে সেই বিষয়গুলো একটু জেনে নেব। গ্রামাঞ্চলে জল সংরক্ষণ, খোয়াই অঞ্চলে বাঁধ দিয়ে জল ও মৃত্তিকাস্থিত জলের সংরক্ষণ করা যায়। খোয়াই অঞ্চলে কি করা হয়? বাঁধ দিয়ে জল ও মৃত্তিকাস্থিত জলের সংরক্ষণ করা যায়। তারপর পাহাড়ি অঞ্চলের ছোট ছোট নদীতে স্থানীয় পদার্থ দ্বারা বাঁধ দিয়ে জল ধরে রাখা যায়। গ্রামাঞ্চলে অধিক সংখ্যায় পুকুর ও জলাশয় খনন করলে দীর্ঘদিন ধরে জল ধরে রাখা যায়। জলাশয়ের জল আবার ভৌম জলের ভাণ্ডার বাড়ায়। বড় বড় নদীগুলিতে বৃহৎ আকারে বাঁধ দিয়ে জলধারা নির্মাণ করে নদী অববাহিকার বৃহৎ অঞ্চল জুড়ে জল সংরক্ষণ মেটানো যায়। তাহলে এখানে কি বলা হচ্ছে?
দেখো, গ্রামাঞ্চলে জল সংরক্ষণের বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো এবার তোমাদের মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করছি। গ্রামাঞ্চলে কী করা হয়, বাঁধ দিয়ে জল ও মৃত্তিকাস্থিত মাটির মধ্যে সংরক্ষিত জলের সংরক্ষণ করা যায়। পাহাড়ি অঞ্চলে ছোট ছোট নদীতে স্থানীয় পদার্থ দ্বারা বাঁধ দিয়ে জল ধরে রাখা যায়। গ্রামাঞ্চলের দিকে যে পাহাড়ি গ্রামাঞ্চলগুলোতে কী করা হয়, ছোট ছোট নদীতে বাঁধ দিয়ে জল ধরে রাখা যায়। গ্রামাঞ্চলে অধিক সংখ্যায় পুকুর ও জলাশয় খনন করলে দীর্ঘদিন জল ধরে রাখা যায়। গ্রামাঞ্চলে একটু পুকুর জলাশয়গুলো মোটামুটি দেখা যায় ভালোই। তো এই কথাই বলা হচ্ছে, এই পুকুর জলাশয়গুলোতে দীর্ঘদিন ধরে জল ধরে রাখা যায়। জলাশয়ের জল আবার ভৌমজলের ভাণ্ডার বাড়ায়। এই যে পুকুর জলাশয়ের জল, এই জল ভূগর্ভের জলকে বাড়াতে সাহায্য করে। বড় বড় নদীগুলিতে বৃহৎ আকারে বাঁধ দিয়ে জলধারা নির্মাণ করে নদী অববাহিকার বৃহৎ অঞ্চল জুড়ে জল সংকট মেটানো যায়। বড় বড় যে নদীগুলো থাকে সেগুলিতে বৃহৎ আকারে জলধারা নির্মাণ করে সেখানে কি করা হয়, যে সেই যে নদীর পার্শ্ববর্তী অঞ্চল, অববাহিকা অঞ্চল, সেখানকার বিরাট যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে জলের সমস্যা বা সংকটগুলো মেটানো যায়। এই হলো গ্রামাঞ্চলে জল সংরক্ষণের পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই জল সংরক্ষণ পদ্ধতি পর্যন্তই আলোচনা শেষ করছি। তো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা জানাবে, এবং এর পরের ভিডিওতে তোমাদের এই অধ্যায় থেকেই আবার আলোচনা করব। প্রত্যেকে ভালো থেকো। আর মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের জিওগ্রাফি ক্লাসগুলো পাওয়ার জন্য।